বাবা বিয়ে করবে বলছে। ঋতুর দিকে তাকিয়ে অসহায়ভাবে কথাটা বলল সুবর্ণ। ঋতু যেন বুঝতেই পারল না, তাকিয়ে রইল সুবর্ণর মুখের দিকে। তারপর বলল, কি করবে বলছে? অধৈর্য সুবর্ণ আবার বলল, আমার বাবা, মানে তোমার শ্বশুর মশাই আবার বিয়ে করবেন বলছেন। এমন ভয়ঙ্কর কথা জীবনে শোনেনি ঋতু। চোখ বড় বড় হয়ে গেল নিমেষে। হাত থেকে ছেলের স্কুলের জামাটা পড়ে গেল। বিরক্ত হয়ে বলল, কি আজে বাজে বকছো সকালবেলা? টেনশনে বুক শুকিয়ে যাচ্ছে সুবর্ণর। এত টেনশন জীবনে হয়নি তার। যে বছর তার চাকরি নিয়ে টানাটানি হয়েছিল সে বছরও এত টেনশন হয়নি। ছেলে হওয়ার সময় ঋতুর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। ডাক্তার বলেছিল হয় বাচ্চা বাঁচবে, নয়তো মা। তখনও এত টেনশন হয়নি। কিন্তু গতকাল তার ৭৬ বছরের বাবার মুখে বিয়ের সিদ্ধান্ত শুনে মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে তার। এবার ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল সুবর্ণ। তারপর গলায় ভয় নিয়ে ঋতুর দিকে তাকিয়ে বলল, একদম ঠিক বলছি। বাবা সিরিয়াসলি আবার বিয়ে করবে বলছে। খুব সিরিয়াসলি বলছে কথাটা। ঋতু এবার উত্তেজিত। জামা কাপড় ভাঁজ করা বন্ধ করে বলল, এ আবার কি? এই বয়সে আবার বিয়ে করবে মানে? কি অদ্ভুত কথা! তুমি তোমার বাবার কথাই বলছো তো? সুবর্ণ এবার বিরক্ত। বলল, আরে, তোমার তো বাবাই নেই। সেই কোন কালে চলে গিয়ে বাঁচিয়ে দিয়েছেন তোমাকে। আমি আমার বাবার কথাই বলছি। কথাটা শুনে ঋতু এতটাই অবাক হয়েছে, এখনো ধাতস্থ হতে পারেনি। বাইরে খোলা জানালায় আকাশের দিকে তাকিয়ে বলল, এই তো কিছুক্ষণ আগে মর্নিং ওয়াক থেকে ফিরে আমাকে চা করে দিতে বলল। সঙ্গে সঙ্গে সুবর্ণ বলল, দিয়েছিলে? ঋতু এবার বিরক্ত নিয়ে তাকালো। তারপর বলল, ধৈর্য নিয়ে আগে পুরো কথাটা শোনো। সুবর্ণর গলায় আতঙ্ক। আরে, ধৈর্যটা তো আর নেই। ঠিক আছে, বলো কি বলবে। ঋতু আবার বলতে লাগলো, আরে তোমার বাবা সকালে হেঁটে এসে নিজেই চা করে খায়। অবাক সুবর্ণ বলল, সে কি? কেন নিজে করে খায়? এই জন্যই হয়তো বিয়ে করছে। চূড়ান্ত বিরক্ত হয়ে ঋতু বলল, মানে চা করে খেতে হচ্ছে বলে বিয়ে করছে? সঙ্গে সঙ্গে সুবর্ণ বলল, তুমি একটু চা করে দিতে পারো না ওই বৃদ্ধ মানুষটাকে? ঋতুর মনে হলো আগুন জ্বলছে তার। তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, কি আশ্চর্য! বাবা যখন ফেরে তখন আমরা কেউ ঘুম থেকেই তো উঠি না। সেই কারণেই তুমি তো গত মাসে একটা ইলেকট্রিক কেটলি কিনে এনে বাবার ঘরে রেখে দিলে। বললে যে শুধু গরম জলে চায়ের স্যাশি প্যাকেট ডিপ ডিপ করে ডুবিয়ে নিলেই চা তৈরি করে নিতে পারবে বাবা। মনে নেই? এবার মনে পড়ল সুবর্ণ। বলল, হ্যাঁ, মনে পড়েছে। গত মাসেই তো বোধহয়। ঋতু বলল, আরে, ব্রেকফাস্টের সঙ্গে চা করে দিই। তাছাড়া সারাদিন বাবা যতবার চা খায় সে তো আমিই করে দিই। মালতীদি কত বেলায় আসে। শুধু অত সকালে ঘুম থেকে উঠতে পারি না বলে বাবা কেটলিতে গরম জল করে একটু ডিপ ডিপ করে পাতা ডুবিয়ে চা খায়। অসহায় সুবর্ণ সঙ্গে সঙ্গে বলল, দরকার নেই ইলেকট্রিক কেটলির। এখন থেকে তুমি ভোরবেলা উঠে বাবাকে চা করে দেবে। দেখছো তো, বিয়ে করবে ঠিক করে ফেললো। এখন কি হবে কে জানে। ঋতু এবার রেগে গেল। বলল, কি আশ্চর্য! চা করে দেবার সঙ্গে বাবার বিয়ের কি সম্পর্ক? এরকম অনেক বুড়ো মানুষ একা একাই চা করে খায়। খোঁজ নিয়ে দেখো, সকলের আর আমার মতো ছেলের বউ থাকে না। তাই বলে কি সবাই একটা করে বিয়ে করে ফেলছে? সুবর্ণ বলল, আমি জানি না, বাবাই তো বলল। অবাক ঋতু বলল, কি বলল শুনি? সুবর্ণ বলল, আমাকে বলল, দেখ, এই যে সকালে একা একা বসে আমি চা খাই, আমার ভালো লাগে না। চা করে খেতে ইচ্ছে করে না। তাছাড়া বৌমা কচুরলতি, কচুর শাক, মোচার ঘন্ট, থোড় ঘন্ট, চুনো মাছের চচ্চড়ি এসব কিছুই করতে পারে না। মর্নিং ওয়াক করারও কোনো সঙ্গী নেই। যখন তখন পুরী দার্জিলিং যেতে চাইলে কোনো সঙ্গী নেই। আর সহ্য হচ্ছে না। তাই সামনের মাসের ১ তারিখে বিয়ে করব। ঋতু চূড়ান্ত অবাক হলো। বলল, মানে কি? কচু শাক কচুরলতি রান্না করতে পারি না বলে তোমার বাবা বিয়ে করবে? বিপত্নী পুরুষদের পুরী দার্জিলিং যাওয়ার জন্য অনেক ট্রাভেল গ্রুপ আছে তো, তাদের সঙ্গে বেড়াতে যাক।
ঠিক আছে, আমরা নেক্সট ইয়ার সবাই মিলে একটা প্রোগ্রাম করব। বাবাও যাবে আমাদের সাথে। এই ৭৮ বছর বয়সে কেউ এইসব কারণে বিয়ে করতে চায়? সুবর্ণ বলল, আমি জানি না, আমার কিছু মাথায় আসছে না। বাবা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে বিয়ে করবে সামনের মাসে। ঋতু বলল, শোনো, আমার মনে হয় বাবা তোমার সাথে মজা করেছে। চলো বাবার সঙ্গে গিয়ে কথা বলি। সুবর্ণ বলল, আমার আর সাহস হচ্ছে না, তুমি যাও, হাত পা কাঁপছে আমার। আজ অফিসে যাব কি করে জানি না। বাবা বিয়ে করছে, সকলকে কি বলবো? আমার বাবা বিয়ে করছে, নেমন্তন্ন করলাম, যাস, এই বলবো? ঠিক এই সময় সুবর্ণ আর ঋতুর ১৬ বছরের মেয়ে ডুয়া কথা বলে উঠল। এতক্ষণ বাবা মায়ের সব কথাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে সে। এবার মুখে মিষ্টি হাসি, তার গলায় উত্তেজনা নিয়ে বাবার সামনে এসে দাঁড়িয়ে হাত নাড়িয়ে চোখ বড় করে বলল, এমন একটা এক্সাইটিং নিউজ, তোমরা আনন্দ না পেয়ে এত টেনশন করছো কেন? আমি এতক্ষণ দাঁড়িয়ে সবটা শুনেছি। দাদু রক্স। সুবর্ণ ঋতুর ২ ছেলে মেয়ে, ডুয়া আর ডিনো। ডুয়া মাধ্যমিক দেবে আর ডিনো ক্লাস 8-এ পড়ে। ঋতু এবার চোখ বড় করে শাসনের গলায় ডুয়াকে বলল, কোনোদিন তো এই সময় ঘুম থেকে উঠিস না। আজ দাদুর বিয়ের কথা শুনে একেবারে ঘুম ভেঙে গেল, আর অমনি দাদু রক্স বলতে এখানে চলে এলি? হাসছে ডুয়া, আনন্দের হাসি। মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি ওই পিঙ্ক কালারের লেহেঙ্গাটা পরবো। ওটা তো একবারও পরিনি। তাহলে আমাকে অনলাইনে একটা জুয়েলারি কিনে দিতে হবে শুধু। কালকে দেখলাম একবার, তখন তো আর জানি না, তাহলে কালকেই অর্ডার করে দিতাম। বেশি দাম না, 2500। চূড়ান্ত অধৈর্য হয়ে ঋতু জিজ্ঞেস করলো, কিসের অনুষ্ঠান এলো? কবে লেহেঙ্গা পরবে বলছিস? যা এখান থেকে, বিরক্ত করিস না। সঙ্গে সঙ্গে ডুয়া বলল, কেন, দাদুর বিয়ের দিন? আচ্ছা মা, দাদুর কি সঙ্গীত হবে? মানে সবকিছুই তো হবে, বিয়ের মতো নাকি? সঙ্গীতে কিন্তু আমি ব্লু কালারের কিছু একটা টাইট ফিট পরবো। সঙ্গে সঙ্গে ডুয়ার পেছন থেকে ডিনো বলে উঠল, সার্থক বলছিল ওর কাকার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করবে। দেখো, তার আগেই আমি দাদুর বিয়েতে ওকে নেমন্তন্ন করে ফেলতে পারবো। দিস টাইম আই ওন। মেয়ের সঙ্গে সঙ্গে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে এবং দাদুর বিয়ের খবর শুনতে কখন এসে দাঁড়িয়েছে কেউ টের পায়নি। চূড়ান্ত রেগে গিয়ে এবার সুবর্ণ চিৎকার করে উঠল, এসব কি হচ্ছে? ঋতু, এদের থামাও। সব কি পাগল হয়ে গেল নাকি? সব পাগল এই বাড়িতে এসে জুটেছে। ওদের কি স্কুল টুল কিছু নেই? সাত সকালে ঘুম থেকে উঠে এ ঘরে কি করছে? অপার বিস্ময়ে ঋতু এবার বলল, আমি কি করব? ঘুম থেকে ওঠাতে প্রত্যেক দিন কালঘাম ছুটে যায় আমার। আজ যে দুজনেই নিজে থেকে উঠে চলে এসে এখানে আলোচনা সভায় যোগ দেবে তা কে জানতো? কথাগুলো বলেই ছেলের দিকে তাকিয়ে ঋতু বলল, প্রত্যেক দিন টেনে হিঁচড়ে গায়ে জল ঢেলে তোকে ঘুম থেকে টেনে তুলতে হয়, আজ নিজে থেকেই উঠে পড়লি? ঘুম চোখে তাকিয়ে ডিনো বলল, বাথরুম থেকে বেরোনোর সময় দিদি ভাইয়ের গলা শুনতে পেলাম, তাই এখানে চলে এলাম। দাদুর বিয়ে কখন হবে? আমার তো এক্সাম আছে। আগে থেকে কিন্তু প্রিন্সিপালকে না বললে হবে না। সুবর্ণর মনে হলো গলা ছেড়ে কাঁদতে পারলে ভালো লাগতো। ছেলে মেয়ের দিকে তাকিয়ে শুধু বলল, তোমাদের কি ব্যাপারটা খুব সাধারণ মনে হচ্ছে? তোমরা আর কবে বড় হবে? সঙ্গে সঙ্গে ডুয়া বলল, ভাই ছোট, কিন্তু আমি তো বড় হয়েছি বাবা। ব্যাপারটা খুব স্বাভাবিক, একজন মানুষ বিয়ে করতে চাইছে। দিস ইজ সুপার রোম্যান্টিক। ইট ডাজ নট গেট এনি বেটার দ্যান দিস। ডিনো বলল, আমি ততটাও ছোট না। কেন, আমি জলপাইগুড়ির চাচুর বিয়েতে যাইনি? আমি দেখলাম তো সব, কি করে বিয়ে হয় সব বুঝতে পারি এখন। আমাদের বাড়িতে একটা নতুন কাকিমা আসবে, এটাই তো। ডুয়া বলল, তুই একটা হাঁদা। দাদুর সঙ্গে যার বিয়ে হবে সে আমাদের কাকিমা হবে? যা গিয়ে ঘুমা। ভুরু কুঁচকে তাকিয়ে রইল ডিনো। এখনো বোঝেনি তার ভুলটা কোথায়। চিৎকার করে উঠল ঋতু, একদম চুপ, সবাই চুপ করো। তারপর ডিনোর দিকে তাকিয়ে বলল, যাও, গিজার চালিয়ে দিয়েছি, স্নান করে নাও। টিফিন রেডি আছে। আয়রন করতে পারিনি ড্রেসটা, করে ফেলছি। একদম বাথরুমে যাবি সোজা, কোনো কথা না আর। মায়ের ডাকে ভয় পায় ডিনো, গুটি গুটি পায়ে চলে গেল সেখান থেকে।
ডুয়া তাকিয়ে আছে মায়ের দিকে। ঋতু বলল, তোমাকে কি নতুন করে বলতে হবে? হয় পড়তে বসো গিয়ে, আর নয় চুপ করে আমার চোখের সামনে থেকে চলে যাও। চলে গেল ডুয়া, কিন্তু তার চোখ মুখ বলে দিল তার মনে আনন্দের সাগর বইছে। এতদিনে লেহেঙ্গা পরার একটা নিজস্ব অনুষ্ঠান পেয়েছে যে, এখন শুধু জুয়েলারিটা দেখতে হবে। ঠিক 1 ঘন্টা পর সুবর্ণ বউকে নিয়ে এলো তার বাবার ঘরে। খোলা জানালার ধারে কাঠের ইজি চেয়ারে জানলার বাইরে গোলাপ গাছের দিকে তাকিয়ে আছে সৃজন বোস, সুবর্ণর বাবা। বয়স ৭৮, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাথার চুল সাদা। জানলার বাইরে বাড়ির বাগানের গোলাপ ফুলের গাছে ভর্তি লাল গোলাপ। সেখান থেকে একটি গোলাপ ছিঁড়ে নিয়েছেন সম্ভবত, এখন ফুলের গন্ধ শুঁকছেন, আর বাইরে গোলাপ গাছের ফুলের দিকে তাকিয়ে আছেন। ঘরের একপাশে রাখা সাউন্ড সিস্টেমে চলছে আশা ভোসলের পুরনো দিনের গান। কথা দিয়ে এলে না, তুমি কোথায় কোথায় তুমি। নিজের মনে মনে স্বগতোক্তি করল সুবর্ণ। দেখো অবস্থা, গোলাপ ফুল হাতে নিয়ে বসে আছে, আর বসে বসে এইসব গান শুনছে। সর্বনাশ করেছে। কি হবে এখন? চলো কথা বলি, কথা বলতেই হবে, অবস্থা খুবই খারাপ। ঠিক এই সময় চোখ খুলে তাকালো সৃজন। তার ঘরে ছেলে আর বৌমাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে শান্ত গলায় বলল, জানতাম আসবে, ভাবছিলাম দেরি করছো কেন, বসো দুজনেই। সুবর্ণ আর ঋতু এবার পাশাপাশি বসলো। সৃজন এবার ঋতুর দিকে তাকিয়ে বলল, শোনো বৌমা, শানুকে বলেছি, এখন তোমাকে বলছি। সুবর্ণর ডাকনাম শানু। ঋতু কিছু বলার চেষ্টা করলো, কিন্তু সৃজন তাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, আগে বলে নি, শোনো, আমি আর ননি বিয়ে করছি সামনের মাসের 1 তারিখে। আর ঠিক 20 দিন বাকি আছে। তোমাদের জানানোর প্রয়োজন তাই জানাচ্ছি। আমার তরফে তো তোমরাই আছো। ননি ব্যাচেলার, বিয়েই করেনি। ননির দাদা আর বৌদি আমেরিকায় থাকে, ওর তরফে কেউ নেই। সুবর্ণ এবার মিনমিন করে বলল, কিন্তু বাবা, ননি তো ছেলেদের নাম। সৃজন বলল, ওর নাম ননিবালা, আমি ডাকি ননি। এবার ঋতু বলল, বাবা, একটু ডিটেলসে বলুন, কিছু বুঝতে পারছি না। সৃজনের গলায় কঠিন আত্মবিশ্বাস, বলল, বোঝাবুঝি তো কিছু নেই বৌমা। দেখো, একতলায় তো আমি একাই থাকি বলতে গেলে। তোমরা তো দরকার ছাড়া বড় একটা আমার ঘরে আসো না। তোমরা দোতলায় থাকো নিজেদের মতো। এবার বাবার কথা শেষ করতে না দিয়ে তাড়াতাড়ি সুবর্ণ বলে উঠল, ঋতু সারাদিন রান্না বান্না ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তোমার কাছে এসে বসার সময় কোথায় ওর? তাও তো খাবার দেওয়ার সময়, ওষুধ দেওয়ার সময় সে আসে তোমার ঘরে। আর আমি তো প্রত্যেক দিন অফিস থেকে ফিরে তোমার ঘরে বসেই চা খাই বাবা। তুমি এসব কেন বলছো যে আমরা আসি না? শান্ত চোখে ছেলের দিকে তাকালো সৃজন, মুখে অল্প মিষ্টি হাসি, বলল, আরে বাবা, এসব আমি রাগ করে বলছি না, আমি জাস্ট একটা আলোচনা করছি। আগে মন দিয়ে শোনো, তারপর উত্তর দিস। সুবর্ণর কাছে এসে ঋতু এবার ফিসফিস করে বলল, আগে বাবার কথাটা শেষ করতে দাও, তারপর কথা বলো। ছেলে আর পুত্রবধূর দিকে তাকিয়ে আবার বলতে আরম্ভ করলো সৃজন, যেটা বলছিলাম, ননিও তার বাড়িতে একাই থাকে। কামারপাড়া হাই স্কুলের হেড দিদিমণির পর থেকে রিটায়ার করে বছর 5 হলো। পাশের পাড়ায় একটা একতলা বাড়ি কিনে নিয়েই একা থাকে সেখানে। বাবা আর মায়ের পেছন পেছন নাতি নাতনিরাও কখন এসে দরজার কাছে দাঁড়িয়েছে কেউ টের পায়নি। তারা বুঝতে পেরে গেছে দাদু বিয়ে করবে, নতুন গার্লফ্রেন্ড হয়েছে তার। পরিবারের এই উৎসবের আলোচনায় তারা অংশগ্রহণ করতে চায়। বাবা মা যতই ধমক দিক তারা শুনবে না। দাদুর কথা শেষ হতেই এবার ডুয়া হাততালি দিয়ে বড় বড় চোখ করে বলে উঠল, দাদু, আমি তোমার জিএফকে চিনতে পেরে গেছি। ওই তো ঋদ্ধিমাদের স্কুলের হেডমিস্ট্রেস ছিল, লাস্ট ইয়ার রিটায়ার করেছে। কিন্তু সে তো প্রচন্ড খারুস দেখতে। ও সরি দাদু, ডোন্ট মাইন্ড। সৃজন নাতনির কথা শুনে হাসলো, বলল, তোমার বাংলা ভাষার মানেটা আমি বুঝলাম না, কিন্তু শি ইজ ভেরি স্টানিং অ্যান্ড বিউটিফুল উম্যান। এবার সুবর্ণ মেয়ের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে ধমকের গলায় বলল, তোমরা আবার এখানে এসেছো? দেখছো তো বড়রা কথা বলছে এখানে। বলেই ঋতুর দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, এই মানুষ হচ্ছে তোমার ছেলেমেয়েরা? শিক্ষা দীক্ষা সভ্যতা ভব্যতা কিচ্ছু নেই,
কোথায় কি বলতে হবে জানে না। ঋতু কিছু উত্তর দেওয়ার আগেই সৃজন বলে উঠল, আশ্চর্য ব্যাপার, দাদুর নাতিনের কথার মধ্যে তুমি কেন ইন্টারফেয়ার করছো? আমার বিয়ের আলোচনায় অবশ্যই ওরা থাকবে। এটা নিয়ে তোমরা কোনো কথা বলতে পারো না। সুবর্ণর মনে হলো এবার তার মাথা ফেটে যাবে, পাগল হয়ে যাবে সে। তার পরিবারের হঠাৎ এই অস্বাভাবিক আচরণ কিছুতেই মেনে নিতে পারবে না সে। কারো সঙ্গে কোনো কথা না বলে এবার ঘর থেকে বেরিয়ে চলে গেল সে। ডুয়া আর ডিনো বাবার ডাকে ভয় পায়। এবার তারাও নিজেদের ঘরে চলে গেল। সবাই চলে যেতে আবার গোলাপ ফুল গাছের দিকে তাকিয়ে ইজি চেয়ারে হেলান দিল সৃজন। শ্বশুর মশাইকে তাকিয়ে তাকিয়ে দেখছে ঋতু। শেষ বয়সে এসে নতুন করে যৌবন ফিরে পেয়েছেন যেন। বিয়ে করবেন বলে চোখে মুখে একটা রোমান্টিক ভাব আর গোলাপি আভা যেন ছড়িয়ে পড়ছে। ঋতুর শ্বশুর মশাই সুদর্শন বিচক্ষণ মানুষ এবং বুদ্ধিমান। তার উপর মোটা পেনশন হোল্ডার। ব্যক্তিত্ব এতটাই যে বিয়ের এই 18-19 বছর পরেও শ্বশুরের মুখের সামনে দাঁড়িয়ে কোনো কথার উত্তর দিতে দুবার ভাবতে হয় ঋতুকে। তাই এই রকম সিদ্ধান্ত যখন শ্বশুরমশাই নিয়েছেন, সেই সিদ্ধান্তে তিনি যে অটল থাকবেন এটা চোখ বন্ধ করে বলে দিতে পারে ঋতু। এই মুহূর্তে কি বলা উচিত ভেবে পেল না ঋতু। ঠিক এই সময় সৃজন আবার বলে উঠল, আজ বিকেলে আমি আর ননি একটা ফাইনাল কথা বলবো ভেবেছি। বিয়ের ডেটটা ঠিক করে ফেলবো আর কি। কতজন লোক খাবে, কাদের বলবো ইত্যাদি এসব কিছুই দুজনে মিলে ঠিক করব বিকেলবেলা। 6টা নাগাদ বেরোবো। বাড়ি ফিরে রাতের মধ্যে তোমাদের জানিয়ে দেব। সেই বুঝে তোমরা তোমাদের বাচ্চাদের ছুটি, শানুর অফিসের ছুটি দেখে নিও। টাকা পয়সা তোমাদের কিছু খরচা করতে হবে না, ওসব ঝামেলা আমার। তারপর বিয়ের পর কে কোথায় থাকবো না থাকবো এগুলো নিয়ে পরে আলোচনা হবে। এই পর্যন্ত বলে চুপ করে গেল। ঋতুর হঠাৎ মনে হলো তার ভাবনা চিন্তা করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। মাথাটা যেন পুরো ফাঁকা, কিছুই চিন্তা করতে পারছে না। কি করবে ভেবে না পেয়ে ঘর থেকে বেরিয়ে যাবার জন্য পা বাড়াতেই শ্বশুরমশাই আবার বলে উঠলেন, বৌমা, আমাকে ব্রেকফাস্টটা পাঠিয়ে দাও। আমি ব্রেকফাস্ট করে একটু ঘুমিয়ে নেব। সন্ধ্যা 7টা। ঠিক সন্ধে 6টায় সৃজন বোস বেরিয়ে গিয়েছেন। ধুতি পাঞ্জাবি, গায়ে সুগন্ধ আতর মেখে, কোলাপুরি চপ্পল পাই। লিভিং রুমে বসে পরিবারের আর 4 জন, সুবর্ণ, ঋতু, ডুয়ার, ডিনো সকলেই অপেক্ষা করছে সৃজনের ফিরে আসার জন্য। জানলার কাছে দাঁড়িয়ে আছে সুবর্ণ, সোফায় বসে আছে ঋতু, আর ডুয়ার ডিনো বেতের মোড়ার উপর একবার বসছে, একবার উঠে দরজার কাছে দেখতে যাচ্ছে দাদু আসছে কিনা। প্রথম কথা বলল ডুয়া, ভাইয়ের দিকে তাকিয়ে সিরিয়াস গলায় বলল, দাদুর প্রথম ডেট, একটু তো দেরি হবে নিশ্চয়ই, অত তাড়াতাড়ি আসতে পারবে না। প্রথম ডেটে অনেক রোমান্টিক ব্যাপার স্যাপার হয়, দুজন দুজনকে গিফট দেবে, রোজ দেবে, আই লাভ ইউ বলবে, তারপর তো। তুই অত টেনশন নিচ্ছিস কেন? এক জায়গায় চুপ করে বস। কঠিন চোখে ডুয়ার দিকে তাকালো ঋতু। সুবর্ণ মেয়ের দিকে না তাকিয়েই বলল, মুখটা একটু বন্ধ রাখো কিছুক্ষণের জন্য। তোমার কথা আজকাল বড্ড বেশি পাকা পাকা শোনাচ্ছে ডুয়া। ছোট মুখে বড় কথা বলো না। আমার অত্যন্ত অস্বস্তি হচ্ছে তোমার কথায়। ডুয়া বলল, আমি শুধু বললাম দাদু তো সন্ধে 6টার সময় বেরোলো, এখন সবে পৌনো 7টা বাজে, এর মধ্যে কি করে আসবে? আমরা এখনই সবাই কেন ওয়েট করছি? দাদু অন্তত আরো 1 ঘন্টা পরে আসবে, আমি শিওর। সঙ্গে সঙ্গে ঋতু বলল, তুই একটু চুপ কর ডুয়া, আমরা সবাই দাদুর জন্য ওয়েট করছি। যদি এখানে বসে চুপ করে অপেক্ষা করতে না পারো তাহলে ঘরে চলে যাও। এবার চুপ করে গেল ডুয়া। ঠিক 7টা নাগাদ গেট খোলার শব্দ। দৌড়ে গেল ডিনো। ফিরে এলো যুদ্ধ জয়ের খবর নিয়ে। আনন্দ নিয়ে লাফিয়ে হাততালি দিয়ে বলে উঠল, দাদু এসেছে, দাদু এসেছে। সৃজন বোস ঘরে ঢুকেই প্রথমে সবার দিকে তাকালো। তারপর কারোর সঙ্গে কোনো কথা না বলে গট গট করে হেঁটে চলে গেল নিজের ঘরের দিকে। সুবর্ণ, ঋতু, ডিনো আর ডুয়া সঙ্গে সঙ্গে এই 4জনও চলল তার পেছন পেছন। নিজের ঘরে ঢুকে আবার ইজি চেয়ারে বসে পড়লেন সৃজন। সুবর্ণ এসে তাড়াতাড়ি লাইট, পাখা সবকিছু সুইচ অন করে দিল। এবার পরপর 4জন সৃজনের পিছনে এসে দাঁড়িয়ে গেল। প্রথমে সুবর্ণ, তারপর ঋতু, একটু দূরত্বে ডিনো আর ডুয়া। কয়েক মিনিট স্তব্ধ ঘর। কেউ কিছু জিজ্ঞেস করলো না, কেউ কিছু বলল না। তারপর একসময় কারোর দিকে না তাকিয়ে সৃজন বলল,
আমি বলেছিলাম বৌমাকে যে রাতে এসে তোমাদের খবরটা দেব, সেই কারণেই বলছি। আমি তোমাদের নিরাশ করছি একটা খবর দিয়ে। শোনো, আপাতত আমি বিয়ে করছি না, বিয়ের কথা ভাবছিও না। আমাকে আর একটু সময় নিতে হবে নতুন করে ভাবনা চিন্তা করার জন্য। সঙ্গে সঙ্গে খুশিতে আনন্দে চোখ উজ্জ্বল হয়ে উঠল সুবর্ণ আর ঋতু দুজনেরই। যেন বুকের ভেতর থেকে পাথর নেমে গেল তাদের। কিন্তু বাবার মুখের সামনে খুশি প্রকাশ করা যাবে না, তাই স্বাভাবিক গলায় সুবর্ণ জিজ্ঞেস করল, কেন বাবা, কি হলো হঠাৎ? ঋতু বলল, আপনারা কোনো রেস্তোরাঁয় গিয়েছিলেন? কি কথা হলো? সৃজন কিছু উত্তর দেওয়ার আগেই বিরক্ত আর বিষণ্ণতা নিয়ে ডিনো বলে উঠল, ধুর, ভাল লাগে না। বিয়ে হচ্ছে না কেন দাদু? আমি ভাবলাম ফ্রেন্ডদের ইনভাইট করব, ভাল লাগে না। সৃজন বলে উঠল, এখন হচ্ছে না দাদু, পরে যদি হয় দেখা যাবে। ধুর, আমার ভাল লাগে না। বলেই ধুমধাম শব্দ করে ঘর থেকে বেরিয়ে গেল ডিনো। এবার ডুয়া বলল, যখন 1 ঘন্টার মধ্যে ফিরে এসেছো তখনই আমি জানি ঠিক একটা গন্ডগোল হয়েছে। 1 ঘন্টায় প্রথম ডেট শেষ হওয়া মানেই পুরোটাই ফ্লপ। ধুর, শুধু শুধু অর্ডার দিয়ে দিলাম, ভাল লাগে না। ভেবেছিলাম লেহেঙ্গা পরার একটা চান্স পাবো, তোমরা আমার সেই চান্সটাও কেড়ে নিলে। চলে গেল ডুয়াও। এবার আবার নিস্তব্ধতা। বেশ কিছুক্ষণ পর সৃজন বোস বলল, নাতি নাতনিরা কষ্ট পেল, আমি কি করব? কারোর এত এক্সপেকটেশন মেনে নিয়ে এত শর্ত নিয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমার মায়ের কোনো শর্ত কোনোদিন মেনে চলতে পারিনি। এত বছর যে বিয়ে করা বউ ছিল সেই আমার সব শর্ত পূরণ করেছে, আমি তার কোনো শর্ত পূরণ করিনি কোনোদিন। কথাগুলো বলতে বলতে উদাস হয়ে জানালার দিকে তাকালো সৃজন বোস। তারপর উদাস গলায় বলে উঠল, তোমার মা কখনো অভিযোগ করেনি, আমি তো তার জন্য কখনো কিছু করিনি। এই সংসারের সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে এই গোটা সংসারে নৌকা চালিয়ে নিয়ে এসেছে একা সারা জীবন। তার সঙ্গে বেড়াতে যাওয়ার সময় ছিল না আমার। তাকে কখনো শাড়ি কিনে দিইনি, অনেক গয়না গড়িয়ে দিইনি, তবু সে আমার জন্য কচুরলতি, কচুর শাক সমস্ত কিছু রান্না করে খাইয়েছে। আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। কথাগুলো বলে জানালার দিকে তাকিয়ে রইল সৃজন বোস। কিছুটা বিরক্ত নিয়ে সুবর্ণ বলল, আমি আমার মায়ের সব কথা জানি বাবা, মায়ের কথা শুনতে চাইনি। তুমি যেখানে গিয়েছিলে সেই গল্প বলো। সৃজন বোস বলল, আসলে ননি চাইছে যে আমি ওর বাড়ির ট্যাক্স থেকে শুরু করে ব্যাংকের সব কাজের দায়িত্ব নিয়ে নিই, বাজার, দোকান, মুদি সব। আর পুরী, দার্জিলিং, দীঘা ঘুরতেও নিয়ে যাব। আবার গাড়ি ড্রাইভ করে লং ড্রাইভেও নিয়ে যাব। এ কি মামার বাড়ি নাকি? আমার কি আর অন্য কাজকর্ম নেই? এ কি কাণ্ড! বিয়ে করব না চাকরি করব ননিবালার? মামার বাড়িতেই আছে যেন। ঠিক এই সময় অল্প হেসে ঋতু বলে উঠল, ঠিক যেমনটা আপনি চাইছিলেন বাবা। হেসে ফেলল সৃজন বোস। মজার গলায় বলল, ঠিক বলেছ বৌমা। ভাবলাম বউ মানে মর্নিং ওয়াক করে এসে 1 কাপ চা করে দেবে, তারপর দুপুরবেলা কচুরলতি, মোচার ঘন্ট, ইলিশ ভাপা করে খাওয়াবে। সেটা তো মোটেই নয় বৌমা, এ তো অনেক ভ্যাচাং দেখছি। হাসছে ঋতু। শ্বশুর মশাইকে ঠিক মনে হচ্ছে তার ছেলের থেকেও ছোট। সৃজন বোস আবার বলে উঠল, আসলে বুড়ো হয়েছি বৌমা, যেটা নিজে করতে পারবো সেই কাজটাই হবে, আর যেটা নিজে করতে পারবো না সেই কাজটা হবে না। এটা মেনে নিতে পারাকেই বার্ধক্য বলে, বুঝেছ? মাঝখান থেকে সকলের একটা নেমন্তন্ন খাওয়া মার গেল। সৃজনের কথায় সুবর্ণ ঋতু দুজনেই হেসে উঠল। শুনলেন মুনমুন রায়ের লেখা বাবার বিয়ে গল্পটি। আজকের গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।